এই যে টোটাল একটা অসাধারণ একটি প্রতিমা, পরিবেশের ভারসাম্য আমরাই নষ্ট করছি। অনেকগুলো চাকা রয়েছে, একটা মানুষের দেহ, টোটাল যে এরিয়াটা সেটা কতটা, এই হচ্ছে মাথার অংশটা। এই ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু যে কোনো জিনিসেই প্রয়োজন। দক্ষিণ কলকাতার কসবা অঞ্চল, আর কসবা অঞ্চলের অন্যতম নামকরা বিগ বাজেটের পুজো রাজডাঙ্গা নব উদয় সংঘ। কিভাবে আসবে এখানে? রুবি থেকে কাছে হয়, ঠিক আছে, বাসে যদি আসতে চাও রুবি থেকে কাছে হয়, বাস অ্যাভেলেবেল রয়েছে। আর নিয়ারে আমি যেভাবে আসি সেটা হচ্ছে তোমার কালীঘাট থেকে আমি প্যান্ডেলগুলো কভার করতে করতে তারপর আমি চলে আসি রাজডাঙ্গা নব উদয় সংঘ। অ্যাক্রোপলিস মলের সামনে নামতে হবে, তারপর ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটও লাগে না, ঠিক আছে। একদম দাঁড়িয়ে রয়েছি রাজডাঙ্গা নব উদয় সংঘের 2024-এর প্যান্ডেলের সামনে। এবছরের যে থিম, সে থিমের নাম হচ্ছে ভারসাম্য। আর ভারসাম্যটা কিভাবে রেডি হচ্ছে, এই থিমের প্যান্ডেল কিভাবে রেডি হচ্ছে, আজ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্যান্ডেলের ম্যাপিং সম্পর্কে একটুখানি বলে দিই। মানুষজন এন্ট্রি করে এখান থেকে, লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম এখান থেকে এন্ট্রি করে। রাজডাঙ্গা নব উদয় সংঘ এবছর মাস আর্টেও রয়েছে, মানে মাস আর্টের যে প্রিভিউ শো তাতে রয়েছে। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, ফ্রন্টটা মানে এখানে বন্ধ রয়েছে বলে আমি দেখানোর চেষ্টা করছি জাস্ট কীরকম লাগছে এই মুহূর্তে দেখতে। কাজ মোটামুটি কমপ্লিট বলা যেতে পারে, তবে কিছুটা কাজ বাকি রয়েছে, ঠিক আছে। এবার আমি ভিতরে যাব, ভিতরের অংশটাতে কত দূর এগালো সেটা দেখাবো। প্রচুর আয়রনের এখানে স্ট্রাকচারাল পার্ট রয়েছে, প্রচুর পরিমাণে এখানে মেটাল ব্যবহার করা হয়েছে। আর লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম। ভীষণই সুন্দরভাবে মলয় এবং শুভময়দা, মলয়দা এবং শুভময়দা দুজনেই ভীষণই সুন্দরভাবে এই টোটাল মণ্ডপটাকে গড়ে তোলেন। আমরা দেখে আসছি বছরের পর বছর ধরে। সেটা একদম সামনের অংশটাতে এই যে টোটাল একটা স্ট্রাকচার দেখছি, এটা দেখার পরেই মানুষজনের মানে চক্ষু চরকগাছ হয়ে যাবে, এত সুন্দরভাবে পুরো বিষয়টা ফুটিয়ে তোলা হচ্ছে। অ্যাকচুয়ালি এইখানে মানে মানুষজন যখন প্রবেশ করবে এইখানে এরকম গোল মতো করা রয়েছে এবং এটা টোটালটাই তোমার গাঁথনি করা, হ্যাঁ, এরকম সিঁড়ির মতো। মানুষজন তো প্রবেশ করবেন এখান থেকে। এবার তোমাদেরকে বলি এটা কি জিনিস। এটা হচ্ছে একটা গাছ, সেই গাছটাকে কেটে কেটে আমরা ডালপালা শাখা প্রশাখা সব কিছু কেটে কেটে এই অবস্থায় এখন রয়েছে সেই গাছটা, ঠিক আছে। এটা পুরোপুরি আয়রনের স্ট্রাকচার এবং প্রচুর প্রচুর এখানে আয়রন দিয়ে পুরোপুরি বানানো হয়েছে। এবং যেটা মূল বক্তব্য, ভারসাম্য, যে পরিবেশের ভারসাম্য আমরাই নষ্ট করছি, ঠিক আছে। আমরা এই সমস্ত এইগুলো হচ্ছে তোমার কারখানার যে অংশগুলো, মানে ফ্যাক্টরি কারখানার অংশগুলো, সেগুলো এই দেখো একটা এরকম চিমনি টাইপের রয়েছে, বিশাল বড় একটা চিমনি, ঠিক আছে। এর একদম সামনের ফ্রন্টটা আমি তোমাদেরকে দেখালাম। ধীরে ধীরে আমি এখান থেকে এবারে ভিতরের অংশটাতে প্রবেশ করব, যদিও এই জায়গা থেকে আমি এই মুহূর্তে প্রবেশ করতে পারছি না, কারণ সব জিনিসপত্রগুলো এখন রাখা রয়েছে এখানে। ঢুকে যাবো প্যান্ডেলের ভিতরের অংশে। এটা তোমার ওই বাইরের স্ট্রাকচারটা, মানে যেটা আমি ভিতর থেকে দেখাবো, এটা তো দর্শনার্থীরা এই জিনিসটা দেখতে পারবেন না, এটা বাইরেটা। এই চলে আসলাম এক্সিট গেটে। আমি এক্সিট গেট থেকে ঢুকে গেলাম মূল মণ্ডপে। এই ফ্রেমটা যদি তোমরা দেখো দেখতে পাবে একদিকে যেরকম রয়েছে মা দুর্গার মানে অবস্থান যেখানে, সেই জায়গাটা আমি আসছি, ডিটেলে আসছি। আরও একদিকে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা দর্শনার্থীরা দেখতে পারবেন, এখানেই রয়েছে টুইস্ট। একটা বিরাট আকারের এখানে চাকা রয়েছে, একটা নয় অনেকগুলো চাকা রয়েছে, যেই চাকাগুলো ঘুরবে। হ্যাঁ, এগুলো পুরোপুরি যে মোটর লাগানো রয়েছে, যে চাকাগুলো টোটালটাই ঘুরবে। হ্যাঁ, এইটা দেখার জন্যই তোমাদেরকে আসতে হবে রাজডাঙ্গা নব উদয় সংঘে। এই জিনিস সত্যি অনবদ্য একটা জিনিস। একদম মাঝের একটা এরকম প্ল্যাটফর্ম, বিশাল আকারের প্ল্যাটফর্ম করা হয়েছে। আমি ওই অংশ থেকে এইদিকে চলে এসেছি। দেখো এই দেখো, এই একটা চাকা, ওই একটা চাকা, মানে এই নিচে এইদিকে আর একটা চাকা এই অবস্থায় রয়েছে, ওদিকে একটা চাকা রয়েছে। হ্যাঁ, চারিদিক থেকে কিন্তু এটা একটা দুর্দান্ত একটা জায়গা। এইদিকে আমি দেখতে পাচ্ছি মানে চারিদিকে মণ্ডপের চারিদিকেই এই দিকের অংশগুলোতে পুরোপুরি এরকম এই কারখানা বা ফ্যাক্টরির যে অংশগুলো সেগুলো রয়েছে, ওই দিকটাতেও রয়েছে, ঠিক আছে। এই দিকের অংশগুলোতে আমি দেখাই দিই তোমাদেরকে। এটা টোটালটা এইভাবে করা পুরো অংশটা, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা দেখলে। এবার আসি আরও কিছু জিনিসপত্র যেগুলো থাকবে এখানে। একটা মানুষের দেহ আমি সেটা দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি এরকম মেটাল দিয়ে, লোহার বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেটা করা। সেটা সাইকেলের ওই চেনও হতে পারে বা গাড়ির চেনও হতে পারে, এই সমস্ত দিয়ে কিন্তু এটা করা আমি দেখলাম। এবং এর মাথাটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে মাথার অংশটা।
এটা কিন্তু মারাত্মক করা হয়েছে, এই পুরো অংশটা কিন্তু দারুণ করে করা হয়েছে। ভালো করে দেখো, আমি তো চারদিক থেকে দেখাই ব্যাপারটা, পুরোপুরি লোহার একদম করা। এটা তো দারুণ লাগলো দেখে, যখন এটা জোড়া হবে তখন কিন্তু অসাধারণ লাগবে। এবার আসি মাতৃ প্রতিমা এবং মা যেখানে রয়েছেন সেই জায়গাটা। এই হচ্ছে সেই জায়গাটা, দেখাই তোমাদেরকে, যেখানে এই যে সাদা সাদা যে অংশগুলো দেখছো সেগুলো ওপরে উঠে যাবে, এগুলোকে মেঘ হিসাবে দেখানো হয়েছে, এগুলো পুরোপুরি মেঘের অংশ। এবং এখানে অনেকটা কাজ রয়েছে, অনেকটা ডিটেলের সাথে কাজ এই জায়গাটাতে রয়েছে। এই যে অংশগুলো দেখছো এগুলো যেরকম মাটি দিয়ে টোটালটা করা, ঠিক আছে। আবার ঠাকুরের এই মুহূর্তে রং চলছে, তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর। হ্যাঁ, ঠাকুরের ওপরের অংশটা আবার দেখতে পাচ্ছি আমি লোহার একটা স্ট্রাকচার রয়েছে যেটা অনেকটা বড়। এখানে মানে এই যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই দিকে মানে এই যে মাটির এগুলো কিন্তু গ্রামের বাড়িঘর দেখানো হয়েছে বিভিন্ন জায়গায়, মানে এত ডিটেলের সাথে কাজটা করা, বিভিন্ন কাজগুলো, এটা সত্যি দেখে ভালো লাগলো এখানে এসে। দেখো এখানে সব লোহার জিনিসপত্রগুলো রাখা রয়েছে, যেগুলো বিভিন্ন অংশে এই মানুষটার হাত পা সেগুলো মনে হচ্ছে এগুলো। আমি একদম ঠাকুরের সামনেটাতে এসছি, একটু দেখাই। মাতৃ প্রতিমা এখানে অনবদ্য, লাস্ট ইয়ারের থেকেও আমার কাছে ভালো লাগলো এই বছরের যে প্রতিমা, সে প্রতিমা সত্যি মায়ের যে পোস্টার, যেখানে মানে মা যেভাবে রয়েছেন, জাস্ট অ্যামেজিং, মানে অসাধারণ একটি প্রতিমা আমি দেখলাম রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে এসে। একটু তোমাদেরকে ডিটেলের সাথে দেখাই ব্যাপারটা, মানে কিভাবে কত সুন্দরভাবে এই নিচের অংশগুলো, তারপরে মায়ের যে প্রতিমাটা, সাথে সাথে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলে। এখানে সিংহটাও যদি আমি দেখাই তোমাদের, কতটা সুন্দর লাগছে না দেখতে। ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার পর এখনই এতটা সুন্দর লাগছে, তাহলে ফিনিশিং টাচ দেওয়ার পর কতটা ভালো লাগবে সেটা একবার আন্দাজ করে তোমরা দেখো। সবথেকে বড় কথা, আমার এই ধরনের প্রতিমা বেশি ভালো লাগে যখন পুরোপুরি মাটির সাজে মা সেজে ওঠেন, তখন কিন্তু বেশি ভালো লাগে। চুলের অংশটা দেখো, জাস্ট ফ্যান্টাস্টিক। হাতের অংশগুলো দারুণভাবে কিন্তু তৈরি করছেন এবছরের মাতৃ প্রতিমা। এগুলো পুরোপুরি মাটির দিয়ে কাজ, এবং ওপরের অংশ এগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের মুখমণ্ডল সেটা রয়েছে। এদিকে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো কাজ এখনও হয়নি, হবে, ঠিক আছে। মানে তোমার নারকেলের যে ইয়েগুলো সেগুলো আনা হয়েছে, ছোবড়া টাইপের যেগুলো হয়। তারপরে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় বসানো হবে, এগুলো একটুখানি কাছ থেকে দেখাই ব্যাপারটা। যেগুলো আমি বললাম, এগুলোর মধ্যে লাইট থাকবে সব। মানে দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করে মাকে দর্শন করে তারপরে ওই দিক থেকে এক্সিটটা করে যাবেন। যাই হোক, এই ছিল হচ্ছে রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে 2024-এর যে পূজা প্রিপারেশন, সেটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আমার তো দুর্দান্ত লেগেছে, বিশেষ করে ঠাকুর দেখে আমার অভূতপূর্ব লাগলো এই মুহূর্তে। মানে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও তোমাদেরকে দেখাই এখান থেকে যে ঠাকুরের যে রঙের কাজটা সেটা শুরু হয়ে গেল। মানে সেই সন্ধিক্ষণেই এসছি। দেখো ঠাকুরের মুখের ওপরে কালার চলছে, যেটা প্রাথমিক কালার, সেটা আমি তো বলবো মানে আমার দেখা এই মুহূর্তে যতগুলো ঠাকুর তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গের এই প্রতিমা। নিচের অংশ থেকে আমি একটুখানি ওপরের এই যে পোর্শনটা সেখানে উঠে একটু দেখানোর চেষ্টা করি, যদিও এখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না, এটা দর্শনার্থীদের জন্য নয়। এই টোটাল এরিয়াটা আমি একটু দেখাই ওপর থেকে। এই টোটাল যে এরিয়াটা সেটা কতটা বিস্তৃত এলাকা জুড়ে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। গাছের যে পিছনের দিকটা, মানে যেটা আমি একদম মণ্ডপের শুরুতে যে গাছটা দেখালাম সেটা হচ্ছে এটা, মানে এইরকমটা ঠিক। এবং মণ্ডপটা মানে ওপর থেকে দেখতে কিছুটা এরকম লাগছে, এই মাঝের পোর্শনের এই পার্টটুকু, এবং এইটা টোটালটা মণ্ডপ এরিয়াটা যেখানটাতে মা দুর্গার বিরাজ করবেন। আরও একটা জিনিস বলে রাখি, এই রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে এবছর লাইভ পারফরমেন্স থাকছে। এই যে অংশটা, এই জায়গাটাতে লাইভ পারফরমেন্স করা হবে। রাজডাঙ্গা নব উদয়ের সঙ্গে এবছরের শিল্পী মলয় শুভময় টিমের শুভময়দা রয়েছে আমাদের সাথে। প্রথমে জানতে চাইবো ভারসাম্য থিমের নাম, সেটার ব্যাপারে একটুখানি তুমি বিস্তারিত বলো। ভারসাম্য বা ব্যালেন্স, ভারসাম্য যদি মানে ইংলিশ ট্রান্সলেশনে যাই, ব্যালেন্স হলো মানে প্রত্যেকটার মধ্যে সামঞ্জস্য একটা ব্যাপার, যেটা আমরা দাড়ি পাল্লাতে একটা দেখতে পাই। আমরা যখন কোনো কিছু ধরো কোনো কিছুর বিনিময়ে কিনি, সেটা সম পরিমাণ, সম ব্যালেন্সে বা সমতুল্য করে আমাদেরকে দেওয়া হয়।
একটু এদিক ওদিক তুল্যমূল্য হলে কোনোটা বেশি কোনোটা কম হয়ে যায়। এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু যে কোনো জিনিসেই প্রয়োজন। এবং এই যে ব্যালেন্সের ব্যাপারটা, এইটা করতে গিয়ে কিন্তু নিউটনের লও ছিল, মানে প্রত্যেক এর উপর একটা চাপ প্রয়োগ করলে তার বিপরীত প্রতিক্রিয়া দেয়। মানে আমি যদি কোনো জায়গার মধ্যে কোনো বেশি চাপ দিই, তার বিপরীতটা কিন্তু আমার কাছে অনেক বেশি হবে। ঠিক সেরকমই আমাদের ধরো এই প্রকৃতির বুকে, ধরো সমুদ্র তটে যদি একটা নৌকো চলে, সেই নৌকোটা কিন্তু জলের মধ্যে চললেও তার মধ্যে একটা ব্যালেন্স আছে, বা একটা সম্পর্ক, বা ধরো একটা কারোর সাথে একটা কোনো মানে সম্পর্ক সেটা অনেক রকম হতে পারে, সব কিছুতেই কিন্তু একটা ব্যালেন্স দরকার। যদি কোনোটা বেশি বা কোনোটা কম হয়ে যায় তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে চির বা ফাটল ধরে। আমাদের প্রকৃতির ক্ষেত্রেও তাই দরকার। প্রকৃতি আমাদেরকে তার সদরে আমাদেরকে থাকতে দিয়েছে, প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু প্রকৃতির সাথে আমরা যে বিরূপ ব্যবহার করি বা প্রকৃতিকে যেভাবে ধ্বংস করি, তাতে কিন্তু প্রকৃতির সাথে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না এবং কিছু আনব্যালেন্স হচ্ছে, যার ফলে কিন্তু সময়ে সময়ে প্রকৃতি নিজেকে ঠিক করার জন্য কখনো ভূমিকম্প, কখনো সুনামি, এগুলো কিন্তু আমাদের কাছে এসছে। আজ কিন্তু আমরা মানে সব প্রকৃতির উপরে দাঁড়িয়ে সভ্যতাকে ভর করে আমরা কিন্তু চন্দ্রে পৌঁছে গেছি, চন্দ্রের দক্ষিণ মেরুতে আমরা পদার্পণ করেছি এবং এটা গোটা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছি। এরকম অনেক কিছু নিদর্শন আমরা করেছি, কিন্তু এগুলো করছি কিন্তু আমরা প্রকৃতিকে কিন্তু নষ্ট করি বা প্রকৃতিকে ধ্বংস করি। বিকাশ আমাদের প্রয়োজন বা উন্নত আমাদের হওয়া উচিত। সেই উন্নত হতে হতে কিন্তু আমরা প্রকৃতিকে মানে প্রকৃতির বুকের মধ্যে মানে কর্ষণ করতে করতে তাকে পুরো ধ্বংস করে ফেলছি। আজকে কংক্রিটের শহর তৈরি করতে করতে মাটিটাকে আমরা পুরো নষ্ট করে ফেলেছি, যার ফলে কিন্তু আমাদের ক্লাইম্যাক্সের প্রচুর পরিবর্তন হয়েছে। কারণ আমরা জানি বৃষ্টির জল যদি মাটির মধ্যে না প্রবেশ করে তাহলে কিন্তু গাছপালা সেই জলে হৃষ্টপুষ্ট হবে না এবং এতে কিন্তু ক্লাইম্যাক্সের পরিবর্তন হবে। ঠিক আর একটা ব্যাপার হলো, আমরা যখন প্রকৃতিতে যখন আমরা অগ্রগতির চাকায় পা দিয়েছিলাম, আমরা কিন্তু গাছে ছিলাম। গাছ থেকে নেমে আমরা কিন্তু আগুন জ্বালতে শিখি এবং চাকার আবিষ্কার করি এবং তখন থেকেই কিন্তু আমাদের অগ্রগতি আজকের এই 21 শতাব্দী অবধি। এবং এই 21 শতাব্দী অবধি আমাদের এই যে অগ্রগতি, তাতে প্রকৃতিকে কিন্তু তিলে তিলে আমরা ধ্বংস করেছি এবং বর্তমানেও ধ্বংস করে চলেছি। আমার এই কাজটার মাধ্যমে শুধু একটাই মেসেজ দেওয়া যে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করা দরকার। প্রকৃতিকে যতটা আমরা ধ্বংস করি তার সাথে সাথে গাছটা লাগানো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আমি এতগুলো ভিডিও করেছি বা এতগুলো চ্যানেলে মানে কথা বলেছি। আমি এটা নীলকে কারণ নীলের ইউটিউব চ্যানেলে আমার মানে অথেন্টিক অনেকটা বেশি অথেন্টিক বলবো না, সবারই অথেন্টিক। নীলের সাথে আমার একটা মানে বিশেষ রিলেশন রয়েছে। তা আমি এখানে আমার মূল মেসেজটা দিলাম যে আমরা প্রকৃতি যতই উন্নত করি, যতই নিজের ঘরের প্রাচীরটাকে সুন্দর করে দেই, আমাদের কিন্তু যেমন আমাদের উত্তরসূরিদেরকে বাঁচানোর জন্য একটা গাছ লাগানোর প্রয়োজন। একটা গাছ কিন্তু একটা প্রাণ নয়, হাজারখানা প্রাণের সমষ্টি। এবং আমার এখানে মণ্ডপের মধ্যেও সেই ব্যাপারগুলো থাকবে, লাইভ পারফরমেন্স থাকবে এবং এই প্রযুক্তির সাথে সাথেও গাছটা যে প্রয়োজনীয় আমাদের কাছে সেটা কিন্তু দেখানো হবে। মানুষকে এত ভিড়ের মধ্যেও সচেতন করা, কারণ আমরা অনেক সচেতন বলেই আজকে কিন্তু আমরা লড়াই করছি, প্রত্যেকেই মানে প্রতিবাদ করছি এবং একজনের জন্য আমরা বিচার চাইছি। কিন্তু এই বিচারে যতটা আমরা মানে সহানুভূতির সাথে সাথে আমরা মানে কি বলবো, আমরা দায়িত্ব নিয়েছি এবং চেতনাবোধ জেগেছে, সেই চেতনাবোধটা আমাদের সমাজের প্রতিও হওয়া উচিত, যেটা আমরা হই না। আমরা ওই সময়ের সাথে সাথে একটুখানি বলি হ্যাঁ লাগানো প্রয়োজন, তারপরে আমরা ভুলে যাই। কিন্তু আমরাই সেই গাছটাকে কাটি না, আমরা প্রত্যেকেই কাটি। কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু গাছ লাগানো প্রয়োজন। যার জায়গা আছে সে তার নিজের জায়গায় লাগানো উচিত, যার জায়গা নেই তার টবে লাগানো উচিত, গাছ লাগানো উচিত। কারণ এই গাছই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আর কারণ একটা সময় হয়তো এরকম আসবে, হয়তো ভবিষ্যতে কোনোদিন কনসেপ্টও করতে হবে অক্সিজেন নিয়ে, অক্সিজেনেরও ক্রাইসিস ভবিষ্যতে হবে, কিন্তু গাছ প্রয়োজন এবং সেইটা প্রযুক্তির সাথে সাথে গাছটাই কিন্তু ক্লাইম্যাক্স এবং পুরো প্রকৃতির এনভায়রনমেন্টের সাথে আমাদের একটা ব্যালেন্স করায়। সেটাই আমাদের পুরো কাজের মধ্যে দেখা যাবে। এবং তুমি যখন এই ক্যামেরায় দেখাবে, আমি এখানে একটা মেকানিজম আছে যেটা প্রযুক্তির চাকা, সেই প্রযুক্তির চাকার সাথে ক্লাইম্যাক্সের একটা এখানে যে ক্লাউডগুলো বানানো হচ্ছে, সেই ক্লাউডগুলোর একটা মানে কাইনেটিক ওয়ার্ক রয়েছে। যদিও আমার প্রথম কাইনেটিক ওয়ার্ক, আশা করছি দর্শকের যখন রাজডাঙ্গার মণ্ডপে আসবে, আমি 4 বছর রাজডাঙ্গার কাজ করলেও প্রত্যেক বছরই মানুষের মন ছুঁয়ে গেছি, সেই মানে কোলাজ থেকে আরম্ভ করে পরম্পরা অবধি। এবং এই বছর ভারসাম্যতেও কিন্তু সেই 4 বছরের যে ব্যালেন্স সেটা বজায় রাখবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
বিচারের মতো হোক, এটা আমার আগেও বক্তব্য ছিল, এখনও বক্তব্য, কিন্তু প্রত্যেকে কিন্তু পুজোয় আসা উচিত। তার কারণ হলো আজকে আমার এন্টায়ার টিমে প্রায় 160 জন মতো কাজ করে, ঠিক আছে। এই 160 জনের কিন্তু রুজি রুটি এই পুজো থেকে চলে, হয়তো সারা বছরের না হলেও 6টা মাসের রুজি রুটি চলে, এবং আমার তো সারা বছরের চলে, এটাতে বলতে কোনো লজ্জা নেই, দ্বিধা নেই, কারণ এটা আমি ফুল দমেই এই পুজোর সাথেই যুক্ত। তা এমনি পুজোর অবস্থা এই সমস্যাগুলো, মানে এই বর্তমান সমস্যাগুলোর জন্য একটুখানি চাপে পড়ে রয়েছে, কিন্তু প্রত্যেকের পুজো আসা উচিত। এবং দায়িত্ব নিয়ে বলছি, এবছর ফুটফল হবে, প্রচুর হবে, আন্দোলনও হবে, মানে স্লোগানও উঠবে, কিন্তু পুজোর দর্শকও হবে। এবং প্রত্যেকেই শক্তির আরাধনায়, মানে দেবী দুর্গাও আমাদের শক্তি যোগায় সারা বছর লড়াই করার জন্য। আমাদের তো একদম মানে হাতে ভাতে পাতে সব জায়গায় যোগায় এবং প্রত্যেক মানুষকে যোগায়। দেবী দুর্গা শুধু মূর্তি নয়, দেবী দুর্গা হলো আমাদের আবেগ, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা এবং আমাদের পরম্পরা। আমরা ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য তো কিছু একটা মানে অনুশাসন বা শিক্ষা রাখতে চাই, যেটা দেবী দুর্গার মাধ্যমেই আমরা রাখি। এবং আমাদের এই আর্ট স্পেস, আমরা যে কাজগুলো করি, আমরা এই মানে ক্লাবগুলোর সহযোগিতায় বলো, আমাদের যে কল্পনাগুলো তুলে ধরি, এটা কিছু মানুষকে তো সচেতন করে, সে মানুষ আসবে, আমার এটা বিশ্বাস না, আমি দৃঢ় প্রতিজ্ঞ, মানুষ আসবে এবং যেমন ক্রাউড হয় সেরকম ক্রাউড হবে, প্রত্যেকেই পুজোর প্রতি এগোবে, কারণ মানুষের দিনের শেষে কিন্তু সব কিছুই প্রয়োজন। লাইভ পারফরমেন্সটা কি হবে এখানে, মানে কি দেখানো হবে? দেখো, সবটা তো ভিডিওর মাধ্যমে বলাটা উচিত নয়, দর্শক সবটা যদি ওই ক্যামেরার মাধ্যমেই জেনে যায়, তাহলে দর্শকের ঘর থেকে বেরিয়ে লাভ কি, ঠিক আছে। এইটুকু বলতে পারি, এখানে প্রচুর সিরিজ স্টেপ আছে, উন্নতি বা প্রযুক্তির যে মানে পথগুলো, সেই পথগুলো দিয়ে এগিয়ে যাবে, এখানে লাইভ পারফরমেন্সের একটা ভূমিকা থাকবে। এই জিনিসটা কি, মানে একদম প্রথমে যেটা আমরা দেখব, এটা হলো সেই গাছটাকে আমরা কেটে ফেলেছি, ঠিক আছে, যেটা আমাদের প্রকৃতির সাথে মেলবন্ধনের সিগনিফিকেন্ট বা একটা সিম্বল বলতে পারো, সেই গাছটা যাকে আমরা কেটে ফেলেছি, তার মধ্যে থেকে তার ডালপালাগুলোকে নিয়ে এবং সেই জায়গাটাকে আমরা পুরো একটা টেকনোলজি বা একটা কারখানা বা একটা কংক্রিট না কারখানা বা একটা টেকনোলজির এরিয়া তৈরি করেছি। চারিদিকটাতেই সেই কারখানার অংশগুলো দেখা যাচ্ছে। এইটা মুভ হবে টোটালটাই কাইনেটিক মুভ হবে। এইটার অর্থটা কি এই থিমের সাথে? প্রযুক্তির চাকা, আমি প্রথমেই বললাম, প্রযুক্তির চাকা। যখন আমরা কিন্তু চাকার যদি আবিষ্কার করতে না পারতাম, তাহলে কিন্তু আমরা আজকে আকাশে উঠতে পারতাম না, কিন্তু চন্দ্রেও যেতে পারতাম না, কারণ আকাশে উঠতে পারি বলে চন্দ্রে যাই। এবং কোনো না কোনো দিন সেই চাকাটা আবিষ্কার করেছিল আমাদের মানে পূর্বসূরীরা, তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি। সেই সিম্বলিক। এটা আমি একটু ম্যাপিংটা সম্পর্কে জেনে নেবো। ওইখান থেকে তো মানুষজন প্রবেশ করে, একটা জাজেসের একটা জোন আছে, এখানে তুমি দেখাবে, ওখানে মানে আমি ডিটেলিংটা একটু বলছি। ফ্লোরে দেখবে মানে গাছের যে স্ট্রাকচারটা, যেভাবে কাটলে একটা তক্তাকে কাটলে গাছের যে স্ট্রাকচার বেরোয়, সেই স্ট্রাকচারটা কিন্তু আয়রনে করা রয়েছে। পুরো কাজটাই আমি আয়রনে করছি। এই মিডিল জোনটা হলো পুরো মানে জাজেসদের জন্য, এবং সাইড ভিউটা হলো পুরো দর্শকদের জন্য, মানে ওই ওপরটা, আর এই মিডল জোনটা হলো দর্শকদের জন্য, এই জাজেসদের জন্য, আর এটা দর্শকদের জন্য। তুমি ওইখানে গিয়ে যখনই গ্রাউন্ড স্ট্রাকচারটা দেখাবে, সেই স্ট্রাকচারটা দেখতে পাবে পুরো একদম একটা উডকে স্লাইস করলে যেরকম স্ট্রাকচার পাওয়া যায়, সেই স্ট্রাকচারটাও রয়েছে। মানে কাজের ডিটেলিংটা আমি তোমাকে বললাম। এবং একটা পাখি কিন্তু পরিবেশের সাথে ব্যালেন্স করতে খুব ভূমিকা নেয়। আজকে কিন্তু সমস্ত জায়গাগুলো, গাছপালাগুলো কেটে ফেলার ফলে একটা পাখি কিন্তু আর বসার জায়গা পাচ্ছে না। সেও কিন্তু আজকে দিনের শেষে একটা তারের মধ্যে সে বসছে, ঠিক আছে। এবং এদের মধ্যে প্রচুর পাখি মারাও যাচ্ছে, প্রকৃতিরই ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু না জেনে বা জেনে প্রকৃতির অনেক গলা টিপে মারছি। প্রকৃতি যদি আমাদেরকে একবার মানে তার নিজের আঙ্গুল দিয়ে যদি ঠেলা দেয়, আমরা কিন্তু সেই ঠেলার ভার নিতে পারবো না। আচ্ছা, এক্সিট পয়েন্টটা আলাদা থাকছে, একদম আলাদা থাকছে। যেমন থাকে একটা বড় পুজো প্রেজেন্ট করতে গেলে যা প্রত্যেক বছর দর্শক পায়, সেটাই পাবে। হ্যাঁ, একটা অভিযোগ দর্শকদের থাকে যে এত ভালো মণ্ডপে আমি বেশিক্ষণ স্টে করতে পারছি না, এটাতে আমার কিচ্ছু করার নেই, আপনারা আমাকে ক্ষমা করবেন এর জন্য। তবুও সাধারণ মানুষের জন্য উদ্বোধন 4 তারিখ মহালয়ের দিন থেকে। দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কিছু বলার থাকে, দর্শকদের মানে বলার বলতে, এখন সমস্ত কিছু বলতে গেলে দর্শকরা যেভাবে পুজো জামা কাপড় থেকে, মানে গড়িয়াহাটের মার্কেটটাও দেখি ফাঁকা, যেভাবে দূরে সরে রয়েছে, কিন্তু অনলাইন শপিং করছে প্রত্যেক দর্শকরা। পুজোর সময় বেরোবেও আমি জানি, মানে আমার বিশ্বাস বেরোবে। আমি তো বলবো দর্শকদেরকে, আপনারা সব কিছু করুন, যেমন সকালবেলা যেমন আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করছি এবং রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছি, যা করণীয় করছি, তার সাথে আন্দোলনও করছি। ঠিক বছরে একটা সময় অন্তত 5 দিন পুজোর আবেগটা আসে। উৎসব
উৎসবের জায়গায়, তবে উৎসবটা সেই আনন্দ সহকারে পালন করব কি দুঃখে যেটা অনেক মানে বিতর্ক আছে। আমি সেই বিতর্কটাকে আমি রাখতে চাইছি না। উৎসবটা একটু উৎসবের রংটা একটু ফিকে হলেও, মানে উজ্জ্বল না হলেও ফিকে হলেও উৎসবটা হোক, এটা চাই। মানে আমরা তো মানে প্রত্যেকটা রঙের মধ্যে নিজেদের সমস্ত বিচার ব্যবস্থাগুলোকে তুলে ধরি। যেমন কালো হলে দুঃখ, সাদা হলে শান্তি, আর প্রচুর রঙিন কালার মানে আমরা খুশি বা রামধনু। আমি বলবো উৎসবের রংটা সাদা হোক, কালো হোক, লাল, নীল, হলুদ, সবুজ, যাই হোক, উৎসবটা হোক, মানুষের স্বার্থে হোক, সারা বাংলা স্বার্থে হোক। কারণ বাংলায় কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি হলো দুর্গাপুজো, যার সাথে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ শুধু নয়, প্রচুর মানে প্রায় 85,000 কোটি টাকার একটা রেভিনিউর ব্যাপার আছে, যেটা ট্রানজাকশন হয় আজ হচ্ছে এবছর। মানে সেইগুলোতে যদি বাধা পড়ে, এটার ফলাফল কিন্তু হয়তো বিচারটা হয়ে যাবে, এর ফলাফল কিন্তু সামনের বছর ওই প্রান্তিক মানুষগুলোর কিন্তু রুজি রুটি হারিয়ে যাবে। তার সাথে একটা ঢাকিওয়ালা কিন্তু একটা জিনিস জেনে রাখবে, প্রত্যেক তোমার ক্যামেরার মাধ্যমে বলছি, একটা ঢাকিওয়ালার কাছে কিন্তু মা দুর্গা হলো তার হাতের ওই রুটিটা, ঠিক আছে? সেই রুটিটা যখন খায় না, তার কাছে তখন কিন্তু মা দুর্গাটা ফুটে ওঠে। একটা তোমার যে বাঁশ বিক্রি করে, তার কাছে কিন্তু বাঁশটাই হলো মা দুর্গা, কারণ ওটাই তার রুটি অন্ন যোগাবে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই ঢাকিগুলো সারতে, মানে ঢাকিটা এই কারণেই বললাম, ওই ঢাকের শব্দটা বাজলেই আমাদের মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে। আজকে কদিন আগে গণেশ পুজো গেল, বিশ্বকর্মা পুজো গেল, প্রত্যেকেই কিন্তু ঢাক বাজিয়ে সে আনন্দ সহকারে, আমি নিমতলা ঘাটে বলো বা বাবুঘাটে বলো, বিসর্জন করতে গেছে। কিন্তু ওই ঢাকের বাদ্যিটার মধ্যে যদি একটু বাধা বিপত্তি থাকে, তবুও আমি বলবো ঢাকটা বাজুক, তাদের হাতে অন্ন বা রুটির সংস্থানটা হোক। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, আবার দেখা হবে। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো, কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এই মুভিং ব্যাপারটাও কিন্তু, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, যেটা বলবো সেটাই কম হয়ে যাবে, সেটাও কিন্তু মুভিং ব্যাপারটাও কিন্তু হেভি হবে। এটা দেখার জন্য অপেক্ষা করছি আমি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।